দীপক কলকাতার ছেলে, বর্তমানে কাজের সূত্রে কলকাতায় থাকে। ছোটবেলাতেই দীপকের মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই সে তার মাসির কাছে মানুষ হয়েছিল হরিরামপুর নামক একটি গ্রামে। একটা চাকরি পেয়ে সে চলে আসে এই কলকাতায়। বাবা, এতদিন পরে একটা ছুটি পাওয়া গেল, না হলে তো রবিবারেও কাজের চাপ থাকতো। ঠিক এমন সময় দীপকের টেলিফোনটা বেজে উঠল। এই সময় আবার কে ফোন করলো? এই বলে টেলিফোনটা ধরল দীপক। হ্যালো হ্যালো, কে বলছেন? দীপক, আমি মাসি বলছি রে বাবা। ও মাসি, তুমি? হ্যাঁ মাসি, বলো। তোমার গলাটা এরকম কেন শোনাচ্ছে? দীপক, তুই শিগগির আয় বাবা, তোর মেসোমশাইয়ের অবস্থা ভালো নয় যে। কেন, কি হয়েছে মেশোর? মনে হয় আর বাঁচবে না। না মাসি, তুমি এমন কথা বলো না, আমি এক্ষুনি আসছি ওখানে। তারপর দীপকের মাসি কাঁদতে কাঁদতে ফোন রেখে দিল। তারপর দীপক আর কিছু না ভেবেই বেরিয়ে পড়ল হরিরামপুর নামক সেই গ্রামে। দুপুরে ট্রেন ধরে সে নামল প্রায় 6:30টার দিকে। সন্ধে হয়ে এসেছে, এখন কি আর কোনো মাঝি পাবো? নৌকা পার না হয়ে তো মাসির বাড়ি যাওয়াও যাবে না। তারপর দীপক এগিয়ে গেল সেই নদীর দিকে। কি অন্ধকার, কিছুই ঠিক মতো চোখে দেখা যাচ্ছে না, কি যে করি। এমন সময় দীপক হঠাৎ দেখতে পেল একটা চায়ের দোকান। ওই তো একটা চায়ের দোকান রয়েছে, যাই ওখানে জিজ্ঞেস করে দেখি। কাকা, ও কাকা। একজন লোক চাদর মুড়ি দিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে বয়স্ক মনে হচ্ছে। বেশ ভারী গলায় সে বলল, কি হয়েছে? আচ্ছা, এখানে কি এখন মাঝি পাওয়া যাবে? পেলেও পেতে পারেন। বড্ড অন্ধকার পথটা, আপনি যদি একটু আপনার লণ্ঠনটা নিয়ে এগিয়ে দিতেন খুব ভালো হতো। আশ্চর্যভাবে লোকটা কোনো কথা না বলে মুখে সে তার লণ্ঠনটা হাতে করে নিয়ে দীপককে বলল, আসুন। লোকটি চাদর মুড়ি দিয়ে লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে যেতে থাকলো এবং দীপক তার পেছন পেছন আসতে থাকলো। ওইখানে একটা নৌকা বাঁধা আছে, ওখানে আপনি নরেশদাকে পেলে পেতে পারেন। সামনে গিয়ে হাঁক দিয়ে দেখুন। দীপক নৌকার সামনে গিয়ে কিছু একটা ভেবে পেছন ফিরে তাকালো। সে দেখল লণ্ঠন হাতে লোকটি আর নেই। দীপকের বুকটা যেন কেঁপে উঠল। এ কি, লোকটা কোথায় গেল? এইটুকু মুহূর্তের মধ্যে কোথাও যে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে থেকে দীপক তারপর আবার নৌকার দিকে এগিয়ে গেল। মাঝি ভাই, কেউ আছেন? আমাকে একটু ওই পারে নিয়ে যাওয়া যাবে? একজন বৃদ্ধের গলা নৌকার ভিতর থেকে শোনা গেল। বাবা, ওখানে না দাঁড়িয়ে থেকে উঠে বসুন বাবু। যাক বাবা, বাঁচলাম। হ্যাঁ হ্যাঁ, উঠছি। তারপর দীপক সেই রাতের অন্ধকারে ওই পারে যাওয়ার জন্য নৌকায় উঠল।
তোমার নৌকাতে লণ্ঠন নেই? না। বড্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আলো দিয়ে কাজ কি? আমরা যে অন্ধকারেরই মানুষ। বাবা, এত কঠিন কথা বলো না, আমি বুঝতে পারি না। তা কোথায় যাবে বাবু? কার বাড়ি? এই ও পারে, আমার মাসির বাড়ি যাব। নাম কি? আমার মাসির নাম চন্দ্রা, আর মেসোমশাই হলেন নরেশ। কিন্তু সে তো মারা গেছে বাবু। সে কি? কখন? কবে? আজই যে মাসি আমায় ফোন করলো। এই খানিকক্ষণ আগেই, দুপুরের পরপরই। ইস, আমি তাহলে পৌঁছতেও পারলাম না, শেষ দেখাও হলো না। দীপক তার মন খারাপ নিয়ে বসে আছে। ঠিক এমন সময় তার মনে পড়ল একটা কথা। আচ্ছা, ওই পারে যে চায়ের দোকান, ওখানের লোকটা ওরকম ঘোমটা টানা কেন? কোন চায়ের দোকান? ওখানে তো কোনো চায়ের দোকান নেই। তবে এককালে ছিল, কিন্তু সে তো বহু আগের কথা। সেই হরিও মারা গেল, আর চায়ের দোকানও উঠে গেল। মাঝির মুখে এইসব কথা শুনে দীপকের পিলে চমকে উঠল। সে মনে মনে বলল, তার মানে ও ভূত ছিল? হঠাৎ করে দীপক কেমন যেন চুপ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল সেই হরির কথা। আচ্ছা, সেই লোকটি আমায় বলেছিল নদীতে নরেশ মাঝি থাকলেও থাকতে পারে। আমার মেশোর নাম তো নরেশ, আর মাসি বলতো মেসোমশাইও নাকি নৌকা টানে, আর শুনেছি মেসোমশাই মারা গেছেন একটু আগে। আমার সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে, আমার মাথায় কিছুই ঢুকছে না। তার মানে কি আমি যা ভাবছি সেটাই? ঠিক এমন সময় মাঝি বলে উঠল, কি ভাবছেন বাবু? আমি বেঁচে আছি না মরে গেছি? না না না। এমন সময় মাঝি সজোরে হেসে উঠল, যেন তার হাসির শব্দে পুরো নদীর বুক কেঁপে উঠল। দীপকের বুঝতে কোনো অসুবিধা হলো না যে এই মাঝিটি তার মেসোমশাই। নামবো আমি, নামবো আমি। তুই নেমে কোথায় যাবি? এই বলে সেই মাঝি তার আসল রূপ নিয়ে সামনে এলো। ভয়ঙ্কর তার চেহারা, চোখের ভেতরটা পুরো সাদা, চুলগুলো সাদা, ঠোঁটের এক কোণ থেকে ঝরছে রক্ত, দুপাশ থেকে দুটো দাঁত বেরিয়ে রয়েছে। দীপকের সামনে সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে মাঝি এগিয়ে এলো। কিছুটা অন্ধকার, কিছুটা আলোয় দীপক অনুভব করে ফেলল তার ভয়ঙ্কর চেহারা। না না না, আমাকে ছেড়ে দাও, আমি কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। এতই সহজে কিভাবে তোকে আমি ছেড়ে দেবো? আমি তো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে? মাঝি আরো ক্রমশ এগিয়ে এলো দীপকের দিকে। সে বলতে থাকলো, হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। তোর বাবা মা মারা যাওয়ার পরে কোলে পিঠে করে আমরা তোকে মানুষ করেছি, আর তার এই প্রতিদান কলকাতায় চলে যাওয়ার পর একটা দিনও তোর মাসিকে দেখতে আসিসনি। সে কত কেঁদেছে, আর আজ যখন তার সব শেষ হয়ে গেছে এখন এসেছিস। আসলে কাজের চাপে। আমাকে ছেড়ে দাও, আমি মাসিকে আমার কাছে নিয়ে যাব, ছেড়ে দাও। না না না, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোর কোনো ক্ষমা নেই। এই বলে মাঝি তার লম্বা হাত বাড়িয়ে দীপকের গলা চেপে ধরল। না। দীপকের গলা কিছুটা চিরে গিয়ে সে নদীর জলে পড়ে গেল। রাতের অন্ধকারে কোনো রকমে দীপক নিজের প্রাণ বাঁচানোর জন্য সাঁতরে ওপারে গেল। আর পাচ্ছি না, এসব আমার সাথে কি হচ্ছে? এই অবস্থায় আমি কিভাবে মাসির সামনে গিয়ে দাঁড়াবো? কিন্তু আমাকে যেতেই হবে।
তারপর রাতের সেই অন্ধকারের মধ্যে দীপক কোনো রকমে তার মাসি বাড়ি গিয়ে পৌঁছলো এবং সে দেখল তার মাসি তার মেশোর মৃতদেহের ওপর বসে কাঁদছে। এই দৃশ্য দেখে দীপকের সারা শরীরের মধ্যে দিয়ে একটা হিমের স্রোত বয়ে গেল। তার মানে এতক্ষণ আমার সাথে যা ঘটনা ঘটলো সেগুলো সব সত্যি? ওটা মেসোমশাইয়ের আত্মাই ছিল? দীপক, বাবা তুই এসেছিস? দেখ, তোর মেসোমশাই আর নেই। একবার ওর পা ছুঁয়ে নমস্কার করে নে, শেষবারের মতো। দীপক এগিয়ে গিয়ে মৃতদের পা ছুঁয়ে প্রণাম করল, কিন্তু সে অনুভব করল সে কারো দেহ স্পর্শ করেনি। এরকম মনে হলো কেন আমার? না না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমার জন্য সেটা ভালো হবে না। তারপর দীপক তার পরের দিনই আবার কলকাতায় ফিরে চলে আসে।